তখন আমার বয়স আর কত হবে, ওই 5 কি 6-এর কোটায়। তোমাদের তো আগেই বলেছি, আমার বয়সী ছেলেদের সাথে আমার মন মানসিকতার মিল তেমনভাবে হয়ে উঠত না। কেবলই মনে হতো ওরা যে সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করে তা আমার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় ও জ্ঞানলব্ধ। সেই সমস্ত দুষ্টুমি আর খুনসুটির বয়স আমি যেন অনেক সময় আগেই পেরিয়ে এসেছি। ফলে খেলাধুলোর পর একা একা কখনো কৈকালির মাঠে গিয়ে অথবা চৌধুরীদের পুকুর পাড়ে গিয়ে বসে থাকতাম। তো একদিন আমি এমনই পুকুরের সামনে বসে কি যেন ভাবতে ভাবতে জলের ভেতরে ছোট ছোট ঢিল ছুঁড়ে মারছি। জলের উপরে পড়া আমার প্রতিবিম্বটা ঢেউ খেলতে খেলতে সমস্ত তরঙ্গের সাথে বিভক্ত হয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম ব্যাপারটা। দেখি ঠিক আমার প্রতিবিম্বের পেছনে একটা মনুষ্য অবয়বের ছায়া পড়ছে। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখি একটি শ্যামবর্ণের মহিলা শান্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে। তার মাথার চুল পৌঁছেছে হাঁটু পর্যন্ত, 2 হাত দিয়ে ধরে আছে একটা মাটির কলসি। আমার আপাত বিস্ময়তার উপরে মুলায়েম পরত বুলিয়ে দিল তার কণ্ঠস্বর। চল আমার সাথে, 2 দিন বাদে যখন আবার আসতেই হবে তখন শুধু শুধু অপেক্ষা করে কি করবি খোকা, চল। নমস্কার, আমি রাজপ্রতাপ বসু। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমাদের রাজদেবী প্রোডাকশনে এর আগে আমরা একটি পরিবেশনা করেছিলাম, যে গল্পটির নাম ছিল তারানাথতান্ত্রিক ও কালচক্রের সাধনা। গল্পটি তারানাথতান্ত্রিক প্রজেক্ট পাসিং শো সিরিজের 3য় অধ্যায়ে অন্তর্ভুক্ত, যেটি ওই অধ্যায়ের 2য় গল্প। সে গল্পে আমরা তারানাথকে এক বিশেষ বয়সে নিহত হতে দেখেছি। আজ যে গল্পটি আমরা পরিবেশন করতে চলেছি তা তারও আগের একটি ঘটনা। তাই শ্রোতাদের বলবো, সম্পূর্ণ গল্প শোনার আনন্দে গল্পটিকে গ্রহণ করবেন, এই অনুরোধ রাজদেবী প্রোডাকশনের তরফ থেকে আপনাদের কাছে থাকবে। শুনতে থাকুন তারানাথতান্ত্রিক ও পোড়ো মন্দিরের হাকিনী। আমি তখন বিস্মিত দৃষ্টিতে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছি। তার করুণ মাতৃত্ব ভরা মুখ আমায় যেন ঠাকুমার কণ্ঠে পঞ্চতন্ত্র শুনে ঘুমোনোর আগের অনুভূতির যোগান দিচ্ছে। কেমন যেন বিভোর হয়ে পড়ছি আমি। এমন সময় ঠিক আমার মাথার ওপর থেকে একটা কাক ডানা ঝাপটিয়ে সম্মুখের আম গাছটার ডালে গিয়ে বসল এবং ওই আকস্মিক ঘটনার নিরিখে আমার যেটুকু মনোসংযোগের ব্যাঘাত ঘটল, সেই ভগ্নাংশের বিরতির মাঝেই সামনের মহিলা উধাও। মুহূর্তের মধ্যে ঠিক ভুলের বিচারে অলৌকিকতার জয় হলো আমার ক্ষুদে মস্তিষ্কে। আমি প্রাণপণে দৌড়ে বাড়িতে চলে এলাম। মনের মধ্যে একটা সম্ভাবনা তখনই প্রশ্রয় পেয়ে গিয়েছিল আমার। সেটা হলো, যদি আমি এই ঘটনা বাড়ির কাউকে বলি তাহলে আমায় আর বাইরে বেরোতে দেবে না। কারণ গুরুজনদের কাছে তখন মাঝে মাঝেই খবর আসতো আমি একা একা মাঠে ঘাটে বসে থাকি। বাবা কাকারা কতটা গুরুত্ব দিত জানি না, তবে ঠাকুরদার মুখ দেখেই বুঝতাম যে উনি বেশ চিন্তিত হয়ে পড়তো এই প্রস্তাবে। একদিন ঠাকুরদা আমায় ডেকে প্রশ্ন করল, কিরে তারানাথ, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে ইচ্ছে করে না তোর? বললাম, দাদু আমার ভালো লাগে না তা নয়, তবে
আমার অনেকের মধ্যেও খুব একা একা লাগে। কি যেন একটা করতে হবে, কিন্তু মনে আসে না। আসলেই আমার অবস্থা তখন এমনই ছন্ন ছাড়া। মনের মধ্যে হঠাৎ হঠাৎ কিছু কথা ভেসে ওঠে, যার আগা মাথা আমি কিছুই বুঝতে পারি না। কখনো দেখি একটা ঘন জঙ্গলে আমি দাঁড়িয়ে আছি, কখনো বা মনে হয় কোনো বড় পাবৃত অঞ্চলের মধ্যে আমায় হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক যুবক। কিন্তু যতবারই এমন পটভূমিকায় নিজেকে পেয়েছি, কোনোবারই আমি বাদে যে গুটি কয়েক মানুষ সেখানে উপস্থিত থাকে তাদের মুখ দেখতে পারিনি। ঠাকুরদা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, চল তো কাল, তোকে একবার ব্রজভূষণের কাছে নিয়ে যাব। ব্যাপারটা একটু জেনে না নিলেই নয়। এই বজ্রভূষণ হলেন রামজয়পুরের পাশের গ্রামের একজন নাম করা জ্যোতিষী। রাতে খেতে বসে দাদুর মুখেই শুনলাম অনেক দূর দূর থেকে নাকি তার কাছে মানুষ ভাগ্য গণনা করতে আসে। সেদিন রাতটা এই উত্তেজনা নিয়েই ঘুমিয়ে পড়লাম যে কাল আমি আমার আগত জীবনের সম্পর্কে অনেক কিছু জানতে চলেছি। তোমাদের বলে বোঝাতে পারবো না কি পরিমাণ ব্যাকুল হয়ে উঠেছিল সেদিন এই খুদে তারানাথ। পরদিন সকালে গরুর গাড়ি চেপে রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। ঠাকুরদা উপঢৌকন বাবদ একটা পাকা কাঁঠাল তুলে নিলেন ছইয়ের মধ্যে। গ্রামের মেঠো পথের ওপরে গরুর গাড়ির চাকার শব্দ মিশলে তাতে যেন এক স্বর্গীয় আবহের সৃষ্টি হয়। ভেতরে বসে থাকা প্রতিটা মানুষের কথা যেন এক আলাদা মাত্রা স্পর্শ করে। একদিন সুযোগ পেলে ওই পরিবেশেও আমরা বসবো, কি বলো? সে যাই হোক, কথাটি তুললাম তার একটি কারণ আছে। ঠাকুরদার হাত ধরে বসে চালকের মুখের যে গুনগুন গান শুনতে পাচ্ছিলাম, তাও যেন বৃন্দাবনের লীলাভূমিতে শ্রীকৃষ্ণের বাঁশির ন্যায় মধুর লাগছিল। যদিও সে সুর আমি নিজের কানে কোনোদিনও শুনিনি, তবে ঠাকুমার বাচনভঙ্গি এতটাই সুনিপুণ ছিল যে মনে মনে ঘটনাকালীন পাত্রপাত্রীরাও যেন জীবন্ত হয়ে কথা বলে উঠত। কিশোরী বাধা দিয়ে বলল, তাহলে আপনার এই গল্প বলার ক্ষমতাটা বংশগতই। ভেবেছিলাম তারানাথ এই অনিচ্ছাকৃত বিরতির জন্য বোধহয় এখনই খাপ্পা হয়ে কিছু গরম কথা কিশোরীকে শুনিয়ে দেবে, কিন্তু হলো তার ঠিক উল্টোটা। মৃদু হেসে বলল, কথাটা মন্দ বলনি। শুধু ঠাকুমা কেন, ঠাকুরদার কাছেও পৌরাণিক গল্প কথা শুনতে রোজ সন্ধ্যায় প্রায় 20-30 লোকের আসর জমত, আর আমি হতাম ওই আসরের সব থেকে খুদে শ্রোতা। তাই গুরুমুখী বিদ্যা যে কিছু পেয়েছি এ বিষয়ে অস্বীকার করার জায়গা নেই। যাক, আমার গল্প একটু ধান ভাঙতে শিবের গীত হয়ে যাচ্ছে। সোজাসুজি কাহিনীতে আসি। বজ্রভূষণ জ্যোতিষীর বাড়ি পৌঁছানোর পর জানা গেল তিনি স্নান সেরে বাড়ির পেছনের শিব মন্দিরে গিয়ে বসেছেন। ঠাকুরদা আমার হাত ধরে সেখানেই নিয়ে গেল। আমায় দেখা মাত্রই জ্যোতিষ মশাই চমকে উঠলেন। পরিচয় আদান প্রদানের পূর্বেই ভ্রুকুটি করে ঠাকুরদার উদ্দেশ্যে বললেন, এই ছেলেটি কার? এর তো খুব বিপদ সামনে, এমনকি মৃত্যু সম্ভাবনা তুঙ্গে রয়েছে। সামনে আসা মাত্রই এমন কথা শুনলে যে কোনো মানুষ ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে। বংশানুক্রমে একটি বিশেষ সময়ের দোলা চলে। আপনার পরিবারের থেকে একটি করে পুরুষ গৃহত্যাগী হবে। মা তারার 4 সহচরী হলেন ডাকিনী, শাকিনী, রাকিনী আর হাকিনী। এদের নাম আশা করি আপনি শুনেছেন। আর এই 10 মহাবিদ্যার আধার হলেন মা তারা। সে তার সন্তানকে নেওয়ার জন্য হাকিনী পাঠিয়েছেন। তার বিপরীতে পাথর কবজ করার মতো স্পর্ধা আমার নেই।
এই কথা শুনে মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে ভেসে উঠল চৌধুরীদের পুকুর পাড়ের কথাটা। ঠাকুরদার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। আর কোনো কথা না বলে আমার হাত ধরে বজ্রভূষণের বাড়ির উঠোন পেরিয়ে গরুর গাড়িতে নিয়ে গিয়ে তুলল। তবে এটুকু আমি জানতাম, এই জ্যোতিষী মশাই যা যা বলেছেন তা সম্পূর্ণ নির্ভুল। কারণ গৃহত্যাগী হওয়ার সম্পূর্ণ লক্ষণ আমি নিজের মধ্যেই অনুভব করতাম প্রতিনিয়ত। কেবল মনে হতো এই রামজয়পুরে আমি আর বেশি দিন থাকতে পারবো না। ঠাকুরদা সারা রাস্তায় আমার মাথায় হাত বোলাতে বোলাতে নিঃশব্দে এলেন। বাড়ি ফিরে কাউকে কিছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা দিলেন। সেদিন বিকেল নাগাদ আমার স্কুলের বন্ধু বিমল এসে জানালো বলরাম ঘোষালের বাড়ি সন্ধ্যাবেলায় পুতুল খেলার আসর বসবে। তাই আমি তার সাথে যাব কিনা সে শুনতে এসেছে। আমি শুধু মাকে জানিয়ে ওর সাথে বেরিয়ে পড়লাম। কথা ছিল বাবা রাত 8টা নাগাদ গিয়ে আমায় ও বাড়ি থেকে নিয়ে আসবে। ওই দিন রাতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। যে আনন্দ নিয়ে পুতুল খেলা দেখতে গেলাম সেরকম বিনোদনমূলক কিছু আমি পেলাম না, যেটা আমার মস্তিষ্ক থেকে সকালের ঘটনার প্রভাবটা কিঞ্চিত ম্লান করতে পারে। ফলে বাধ্য হয়ে বিমলকে বললাম, বিমল, আমি বাড়ি ফিরে যাই, আমার ভালো লাগছে না দেখতে। কেন রে তারা, কি হয়েছে? দেখ না, তাছাড়া একা একা বাড়ি যেতে পারবি তুই? তোর বাবা আসবে বললো যে নিতে। আমি বললাম, এইটুকুই তো বাড়ি, আমি চলে যেতে পারবো। এমন সময় পুতুল খেলার আসরে হাস্যরস মিশ্রিত কোনো ঘটনার প্রকাশ হলো বোধহয়। উপস্থিত সকলে হো হো করে হেসে উঠল এবং সেই সমবেত কণ্ঠে বিমল যে আমার কথার কি উত্তর দিল তা শুনতে পেলুম না। আমি ইতিমধ্যেই সেখান থেকে উঠে এসেছি। ঘোষালদের উঠোন পেরিয়ে রাস্তায় এলে ঠিক তার বিপরীতে একটা পুরনো বট গাছ ছিল। তার নিচে বিগত দুয়েক উঁচু করে মাটি দিয়ে তৈরি করা একটা মা কালীর থান। ওই স্থানে গ্রামের অনেকেই শনি মঙ্গলবার ফুল মালা ও বাতাসা দিয়ে মায়ের আরাধনা করত। তবে সর্বজনীন বাৎসরিক কালী পুজোর দিন এই জায়গার রূপ হতো ভিন্ন। সে সময়কার বিশ্লেষণে গেলে এখন অনেক কথা বলতে হয়। যাক, রাস্তা পর্যন্ত এসেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। লক্ষ্য করলাম বট গাছের ওই দিকটা খুব হালকা একটা লাল আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। অবাক হলাম, কিসের আলো ওখানে? কৌতূহলী হয়ে সেদিকে পা টিপে টিপে এগোতেই দেখলাম গাছটির পেছন থেকে সেই শ্যামবর্ণের শান্ত চেহারার মহিলা আমার দিকে নিষ্পলক দৃষ্টি রেখে এগিয়ে আসছে। আমার সহজাত প্রবৃত্তি থেকে পা আমার কখন পেছোতে শুরু করেছে খেয়াল করিনি। কিন্তু এটাকে খুদে মনের অসংলগ্নতা বলবো নাকি আমায় তখন সম্মোহিত করা হয়েছিল বলবো, আমি পেছনেই ঘোষালের উঠোনে ছুটে না গিয়ে বাড়ির দিকে দৌড়তে শুরু করলাম। কিছু দূর যাই আর পেছনে ঘুরে দেখি কি করে জানি না, প্রতিবার সেই মহিলাকে ঠিক আমার থেকে 10 হাতের দূরত্বেই দেখতে পাই। আমি নিশ্চিত সে আমার মতো ছুটছে না বা চোট পায়ে হেঁটেও আসছে না। তার চলন অপ্রাকৃতিক, নইলে এমনভাবে পিছু করা সম্ভব নয়। অবশেষে যখন বাড়ির উঠোনে পা রেখেছি, পেছন থেকে শুনতে পেলাম তার পরিচিত কণ্ঠস্বর। আজ আবার বাড়ি ফিরে এলি? কিন্তু আর কতদিন তারানাথ? তারপর আর কিছু মনে নেই আমার।
শেষবার একটা জোরে মা ডাক দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরদিন সকালে ঘুম ভাঙল ঠাকুমার ঘরে। শরীরে কেমন একটা যন্ত্রণা বোধ করছি। মা ঠাকুমা আমার পায়ের কাছে বসে একটা থলের ভেতরে জামা কাপড় পরছে। জিজ্ঞেস করলাম, এগুলো থলের মধ্যে ঢোকাচ্ছ কেন মা? শোন খোকা, দাদুর সাথে তুই যাবি এখন তারকেশ্বর। এখানে একজনের বাড়িতে দুদিন তুই আর দাদু থাকবি। একদম কথার অবাধ্য হবি না বাবা। মায়ের মুখ দেখেই বুঝলাম ঠাকুরদা আর কাউর কাছে ব্যাপারটা গোপন রাখেনি। বজ্রভূষণ জ্যোতিষীর ব্যাপারটা এখন সবাই জানেন। বাবা কাকা দেখলাম প্রত্যেকেই বাড়িতে উপস্থিত আজ। সকলেই কেমন করুণার দৃষ্টিতে আমার দিকে চাইছে। তোমাদের আগেই বলেছি আমার ঠাকুরদা বেজায় রাশভারী লোক ছিলেন। প্রয়োজনের বেশি যেমন কথা বলতেন না, ঠিক তেমনি যেটুকু বলতেন তার বিপরীতে মতামত প্রকাশ করার মতো কোনো অবকাশ তিনি রাখতেন না। ঘণ্টা খানেকের মধ্যেই অমল দাসের গরুর গাড়ি এসে লাগলো আমাদের বাড়ির সামনে। সবাইকে বিদায় দিয়ে ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম দাদুর হাত ধরে। ঠাকুরদা আমায় ছইতে বসিয়ে রেখে অমলের সাথে সামনে বসে ধূমপান করছেন। ছপাত ছপাত করে পাঁচন বাড়ির শব্দ শুনতে শুনতে আমি চেয়ে আছি ফেলে আসা রাস্তার দিকে। এমন সময় লক্ষ্য করলাম পথের ডান দিকে একটা শিশু গাছের গোড়ায় বসে বসে গোবরের ঘুঁটে দিচ্ছেন এক মহিলা। তবে সে যে আমার দিকে তাকাবে সেই আশা আমি করিনি। না তাকালেই বোধহয় ভালো ছিল। এটা সেই মহিলা যার কারণে আমার জীবনে এই কালবৈশাখী চলছে। সে দৃষ্টি প্রখর, সূর্যদগ্ধ আবহে শান্ত শীতল বৃক্ষ ছায়ার মতো নরম। তবে একটা গুপ্ত শাসন নিরন্তর ছুটে চলেছে তার দৃষ্টি কটাহের আড়ালে। তা বেশ টের পেয়েছি আমি। একবার ভাবলাম ঠাকুরদাকে ডেকে ব্যাপারটা বলি। বাঁধ সাধল আমার অচেতন মন। রামজয়পুর পেরিয়ে বড় রাস্তায় আসা পর্যন্ত আমি জেগেছিলাম। এটা সেটা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হুঁশ ফিরল ঠাকুরদার কণ্ঠে। ওরে অমল, আরে এখানে দাঁড়িয়ে যা। এভাবে ভিজতে ভিজতে গিয়ে লাভ কি? চোখ খুলে দেখি সৃষ্টিকে ধ্বংস করতে চাইছে যেন বিধাতা, হঠাৎ কোনো আক্রোশে। আকাশ কখন এমন ভারী হয়ে এসেছে এর মাঝে জানি না। অমল দাস ছোয়ের মধ্যে ঢুকে এলো কাক ভেজা হয়ে। ঠাকুরদা বললেন, কেন যেই জঙ্গলের পথ নিতে গেলি? যদি গাছের ডাল টাল ভেঙে পড়ে ছইয়ের উপর। চক্রবর্তী কাকা, এই রাস্তায় গেলে তাও 7-8 মাইল কম হয়। আর তাছাড়া আকাশের এমন অবস্থা হবে তা তো টের পাইনি। কি যে করি এখন, ফিরেও যাওয়া যাবে না আলো না জেলে। গরুগুলো মনে করছে বেলা শেষ হয়ে গেছে। বলা তো যায় না কোথায় কোন ডালপালা ভেঙে পড়ে আসে। বৃষ্টিটা না হয় একটু কমুক, তারপর কিছু করা যাবে ক্ষণ। ঠাকুরদার মুখ দেখলাম দুশ্চিন্তায় ঝুঁকে পড়েছে। নিচু গলায় বললেন, তীর্থপথে এমন বাধা, এ তো মোটেও ভালো ইঙ্গিত নয়। চল। এমন সময় বাইরের থেকে একটা তীক্ষ্ণ কণ্ঠস্বরের সাথে ভেসে এলো গরুর শরীরে পাঁচন বাড়ি পড়ার শব্দ। একটা হ্যাচকা ঝাঁকুনি দিয়ে ছুটতে শুরু করলো গরু দুটো। ঠাকুরদা বললেন, কে ওখানে? কে ওখানে? অমলের অবস্থা সেই মুহূর্তে উত্তর দেওয়ার মতো নয়।
কোনো মতে সে ছিটকে পড়তে পড়তে বেঁচেছে। কয়েক সেকেন্ডের বিস্মিত মুখ চাওয়াচাইয়ের পর অমল অতি কষ্টে ছোঁয়ের পর্দাটির দিকে এগুলো বুকে হেঁটে। সে কি অপার্থিব মুহূর্ত, কি বলবো তোমাদের। ঘন জঙ্গলের ভেতর থেকে ওই প্রাকৃতিক দুর্যোগকে অগ্রাহ্য করে উদ্দেশ্যহীন হয়ে ছুটে চলেছে আমাদের গরুর গাড়ি। শব্দটা অমল শুনতে পেরেছে কিনা বলতে পারবো না, তবে আমার সাথে সাথে ঠাকুরদাও যে শুনেছে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর তা স্পষ্ট বুঝতে পারলাম। বিড়বিড় করে ঈশ্বরের নাম জপ করা থেকে। অমল ছইয়ের পর্দা সরাতেই যা দৃষ্টিগোচর হলো তা দেখার পরও যে আমার সাথে উপস্থিত বৃদ্ধ মানুষগুলির হৃৎপিণ্ড মুহূর্তেই থেমে যায়নি তা ভাবলেই এখনো অবাক লাগে আমার। তারানাথ থামল। দেখলাম তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। পরিবেশটা হঠাৎ যেন অন্য এক জগতের জানান দিল আমাদের কাছে। এতটাই প্রবেশ করে যায় এই বৃদ্ধ বন্ধুর বাচনভঙ্গিতে যে কখন চোখের সামনেটা ঝাপসা হয়ে যায় বুঝতে পারি না। কিশোরী প্রশ্ন করল, আরে ঠাকুরমশাই এমন জায়গায় থেমে গেলেন? উফ, বলুন না তাড়াতাড়ি, তারপর কি হলো? একটা সিগারেট দাও। কিশোরী ব্যস্ত হয়ে পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিল। তারানাথ সিগারেটে অগ্নিসংযোগ করে বলল, কাহিনী শোনার মজাটা এই জায়গার থেকেই সৃষ্টি হয়। এটাও ঠিক একটা জীবনের মতনই। নিরন্তর ছুটে চলা জীবনে কোনো কোনো সময় একটু থেমে যেতে হয়, তাহলেই বোঝা যায় আবার নতুন করে শুরুটা কত সুন্দর। শোনো তবে। অমল ছোঁয়ের পর্দা সরাতেই দেখলাম একজন মহিলা চালকের আসনে হাঁটুর উপরে ভর দিয়ে বসে আছে। অন্ধকার জগতের কোন অলৌকিক বিচিত্রতার খেয়ালে জানি না, তার সম্পূর্ণ দেহটি সামনের দিকে ঘুরে থাকলেও পর্দার ওপাশ থেকেও হয়তো এই দৃষ্টি আটকে ছিল আমাদেরই দিকে। ঠাকুরদার কণ্ঠস্বর শুনতে পেলাম, তারানাথ, আমার এদিকে চলে আয়। হায়, এদিকে। অমল কেমন পাথরের মূর্তির মতো চেয়ে আছে ঠাকুরদার চোখের দিকে। সে যেন বুঝতে পেরেছে এই অপ্রাকৃতিক পরিবেশের ব্যাপারে যেন আমার ঠাকুরদা আগের থেকেই কিছু জানে। সে চোখ চ্যাপটা করে প্রশ্ন করলে, চক্রবর্তী কাকা, আমার গরু দুটো তো আর বাঁচবে না। আপনি কোন বিপদ কাঁধে বাঁধিয়ে নিয়ে এনেছেন কাকা? ওরে অমল, মৃত্যুকে কি কেউ স্বেচ্ছায় আহ্বান করে? ঈশ্বরের নাম কর, ঈশ্বরের। এবার আমি বলেই দিলাম, দাদু, এই মহিলা আমায় পিছু করে বেড়াচ্ছে কয়েকদিন ধরে। ও তোমাদের ক্ষতি করতে চায় না, সে আমায় নিয়ে যেতে চায়। আমার জন্যেই এমন হচ্ছে। এমন সময় ওই কৃষ্ণ কালো পরিবেশ মুহূর্তের মধ্যেই তার রং পরিবর্তন করে ফেলল। সবাই অবাক হয়ে দেখলাম ছোঁয়ের ভেতরটা হঠাৎ ভরে উঠেছে এক অযাচিত নীল আলোয়। গরুগুলিও হঠাৎ যেন শান্ত হয়ে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরে এলো। অমল দ্রুত ছোঁয়ের পর্দা সরাতেই তার চোখ চ্যাপটা হয়ে এলো। নিচু গলায় বলল, ওটা কি? কিরে অমল, কি হয়েছে? বলে ঠাকুরদাও ছোঁয়ের বাইরে মুখ বাড়ালেন। কে উঠি? এমন সময় বাইরের থেকে একটা চিকন কণ্ঠ শুনতে পেলাম, গাড়ি নিয়ে পশ্চিমের দিকে চলে যাও এখনই। সেখানে এক পুরনো রক্ষাকালী মন্দির আছে, ওখানে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। বুঝলে
বুঝলাম চালকের আসনে যে পৈশাচিক বিভীষিকা এতক্ষণ বিরাজমান ছিল কোনো এক ঐশ্বরিক মন্ত্র বলে, সে এখন অদৃশ্য হয়েছে। সুতরাং যার কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো সে নিশ্চয়ই কোনো মহাপুরুষ, যে এই জাগতিক ঘটনাটি ঘটিয়েছে। পরক্ষণেই নিজের মাথায় এলো, ঠাকুরদা বলল লোকটিকে চেনে, তাহলে মহাপুরুষ হয় কিভাবে? অমল ধীরে ধীরে সামনে গিয়ে বসতেই আমি প্রশ্ন করলাম, দাদু, কে এসেছে? আর এই আলো কিসের? যে তোকে রক্ষা করলো তারানাথ, এটুকু বলতে পারি সে তোর জন্মলগ্ন তুই ভূমিষ্ঠ হওয়ার আগেই নির্ধারণ করে গেছিল। লোকটির পরিচয় এখন স্পষ্ট মনে পড়ছে না। কথাটি আমায় আবার এক সমুদ্র প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। রূপ করে ঠাকুরদার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। অসমান্তরাল কাদা জমা অস্থায়ী পথ ধরে গরুর গাড়ি সেই অজ্ঞাত মানুষটির দিক নির্দেশ অনুযায়ী চলতে শুরু করল। মিনিট 30 পর অমল বলল, চকর্তি কাকা, কি করে কি হচ্ছে কিছুই ঠাউর করতে পারছি না আমি। আমার বাড়িতে বউ বাচ্চা রয়েছে কাকা, এখন যদি কিছু হয়ে যায় তাহলে তাদের কি হবে? অমল, ওই ঘটনার মর্ম গ্রামে ফিরে আলোচনা করিস না, কিন্তু এতে আমার নাতিটার জীবন নষ্ট হয়ে যাবে। ওর উপরে গ্রহের দশা চলছে, ওই কারণেই তো নিয়ে যাচ্ছি ওকে আমার এক গুরু ভাইয়ের বাড়ি। আমিও জানি না কি হবে বা কি হতে চলেছে, তবে এই যাত্রায় আমাদের যে প্রাণ বাঁচালো তার সাথে আমার আগে সাক্ষাৎ হয়েছে। তবে ছেলেটি যে এত কাছের কোন অঞ্চলেই থাকে তা জানতাম না। এই ছেলেটির বিশেষ কিছু ক্ষমতা আছে, এক ধরনের জ্যোতিষী বলা যায়। এটুকু মনে আছে আমাদের বাড়িতে এসেছিল এক রাত ঘুমানোর জন্য। তারপর সে আরও কথা। আগে চল দেখি, তোকে পরে বলা যাবে সব। প্রাণে বাঁচলে তো কিছু আলোচনার প্রশ্ন আসছে চক্রবর্তী কাকা, জানি না আরও কি দুর্ভোগ রয়েছে কপালে। দেখো তো দেখো তো কাকা, ওই যে একটা মন্দির মতো দেখা যাচ্ছে না? আমি উঠে বসলাম। ঠাকুরদা ছোঁয়ের কাপড় সরিয়ে বললেন, হ্যাঁ তাই তো, কিন্তু মন্দিরে কোনো মূর্তি নেই যে। আমিও মাথা গলিয়ে বাইরে দেখলাম। ঠাকুরদার কথা মিথ্যে নয়, একটি বহু প্রাচীন ভগ্নপ্রায় মন্দির এমন জায়গায় রয়েছে তা আশা করা যায় না। কি অপরূপ তার মৃতপ্রায় সৌন্দর্য! তবে আশেপাশের গাছপালা ও পরজীবীর দলের অন্তঃকলহে কোনো কারণে স্থাপত্যটি স্থানীয় প্রাচীন উদ্ভিদের গ্রাস হয়েছে বলে মনে হয়। ঈশ্বর অন্তর্ধান হয়েছেন ভক্তের অভাবে, আর কালের নিয়মে ঈশ্বর বর্জিত দেশে এখন আধিপত্য বিস্তার করে চলেছে শয়তানের কালো শক্তি। অমল ও ঠাকুরদা গাড়ির থেকে নেমে আমায় নামিয়ে নিলেন। আকাশ কেবল বৃষ্টিমুক্ত হয়েছে, কিন্তু পরিবেশের মুখ গোমড়া ভাবটা তখনও অব্যাহত। ঠাকুরদা আমার হাত ধরে মন্দির চাতালে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। অমল চারিদিকে ঘুরে ঘুরে যে ব্যক্তি আমাদের এখানে আসতে বললেন তাকে খুঁজে বেড়াচ্ছে। ঠাকুরদা চোখ বুজে কি যেন বিড়বিড় করছে আর চারিদিকে দৃষ্টি ফেলছে। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর যখন কয়েকটা কাক আর দুটি দুর্বল শেয়াল ছাড়া আর কোনো জীবন্ত অস্তিত্বের খোঁজ মিলল না, তখন অমল অস্থির হয়ে বললে, চক্রবর্তী কাকা, আমার মনে হয় ওই লোকটাও আমাদের নতুন কোনো বিপদের মুখে ঠেলে দিলেন। আমরা বিপদগ্রস্ত, বিচার বুদ্ধি না খাটিয়েই চলে এলাম ওনার কথা শুনে। আমাদের উচিত ছিল সেই মুহূর্তেই ওখান থেকে ফিরে যাওয়া। না না অমল, আরও একটু দেখা যাক। আমরা মায়ের মন্দিরে আছি, এখানে কোনো অলৌকিকতা আমাদের স্পর্শ করতে পারবে না। ঈশ্বরে বিশ্বাস হারাস না অমল।
এমন সময় মন্দিরের পেছন থেকে একটা চাপা কাশির শব্দ পেলাম। অমলের হাতে একটা সরু গাছের ডাল ছিল, সে সেটা শক্ত করে ধরে ঠাকুরদার পাশে ঘেঁষে এলো। তারপর শুকনো পাতার উপরে কয়েকটা পদশব্দ এবং পরক্ষণে এক রক্তাম্বর পরিহিত জটা জুটোধারী বৃদ্ধ আগন্তুকের আবির্ভাব। তাকে দেখা মাত্রই ঠাকুরদার মুখে বিস্ময় ও চোখের কোণায় জল জমে উঠল। কাপা কাপা গলায় বলল, কেদার, কেদার তুই এখানে মানে কি করে এলি ভাই? কোথায় কোথায় ছিলি এতদিন? কোথায় ছিলি এতদিন বাড়ি ঘর ছেড়ে তুই? আমি তখনও কিছুই বুঝে উঠতে পারছি না। অমলের হাতের থেকে লাঠিটা পড়ে গেল তৎক্ষণাৎ। সে বলল, তকুতি কাকা, এটাই কি আপনার ছোট ভাই কেদারনাথ? মুহূর্তের মধ্যে মাথায় এলো ব্যাপারটা। কেদারনাথ চক্রবর্তী, অর্থাৎ আমার বাবার ছোট কাকা এবং ঠাকুরদার সব থেকে ছোট ভাই, যে একটি নির্দিষ্ট সময়ের পর থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল বাড়ির থেকে, সেই এখন আমাদের সামনে ঈষৎ কুঞ্চিত দৃষ্টিতে এক অপ্রকাশিত প্রশান্তির ঢেউয়ের উচ্ছ্বাসের দমক আটকে রেখে দাঁড়িয়ে রয়েছেন। মুখের আদল ও ঠোঁটের কম্পন বলে দেয়, কয়েক যুগ পরে নিজের পরিবারের লোকদেরকে দেখে মানুষটির মন এক অযাচিত শান্তিতে ভরে উঠেছে। এই তুই কোথায় ছিলি এতদিন? মা তোকে একবার দেখার জন্য পাগল হয়ে গেলেন শেষ জীবনে। তুই আজ এলি ভাই? কোথায় ছিলি তুই? এখানেই নাকি? আমি গল্পে ছোট দাদু না বলে কেদারনাথ বলেই পরিচিতি দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা বসো, আমি একটু চা নিয়ে আসি। কড়া লিকারের গন্ধ পেয়েছি, চারি বোধহয় নামালো। বলে তারানাথ উঠল। এই মানুষটা যে কি করে সমস্ত দিক খেয়াল রাখে তা মাথায় ঢোকে না আমাদের। আমিও কিশোরী যে গল্প শুনতে শুনতে পাথরের মূর্তি হয়ে যাই বা কোনো অন্য জগতে বিরাজ করি, তা টের পাই এই অনিচ্ছাকৃত বিরতিগুলিতে। কিছুক্ষণ বাদে একটি থালায় 3 কাপ চা এবং নিমকি নিয়ে উনি এলেন। তবে বসে বসে বললেন, গল্পটা একটু বেশি দুঃখের স্মৃতিচারণ করছে, তাই না? তবুও শোনো, এই সমস্ত কিছুই তো আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই বাল্যকালের থেকে ঘটে চলা ঘটনাগুলোও যে তরুণ তারানাথের জীবনের সঙ্গে যোগ স্থাপন করেনি তা নয়। তাই সব দিনের কথা মনে পড়লে মনটা একটু ভারী হয়ে আসে বই কি। যাক, চা খাও। আমরা চায়ের কাপ তুলে নিয়ে চুমুক দিলাম। তারানাথ একবার ফুঁ দিয়ে চায়ের কাপটি আবার নামিয়ে রেখে বলতে শুরু করলেন, কেদারনাথ ঠাকুরদার চরণ স্পর্শ করে আগে একটা ভক্তিপূর্বক প্রণাম করলেন। তারপর মন্দিরের জীর্ণ বারান্দার এক কোণে বসে আমার দিকে ইশারা করে বললেন, আয় দাদু, আমার কাছে আয়। জানি না কেন মানুষটাকে দেখেই মনের থেকে একটা টান অনুভব করছিলাম। এই প্রথম আমার জীবনে কোনো সাধু সন্ন্যাসী গোছের মানুষের এত কাছে যাওয়া। তার সামনে বসতেই উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বললেন, কিচ্ছু হবে না দাদু, তোর আমি তো আছি। তুই নিশ্চিন্তে লেখাপড়া করবি, বড় মানুষ হওয়ার চেষ্টা করবি, তারপর নিয়তি যা করার করবে। তখন না বুঝতে পারলেও এখন বুঝি কথাটার মধ্যে কতটা অভিনয় লুকিয়েছিল সেদিন। তিনি আমার বাকিটা জীবনের সম্বন্ধে খুব ভালোভাবেই অবগত ছিলেন। কেদারনাথ বললেন, দাদা, আমি এখানে আছি বেশ কয়েকদিন।
তবে আমাকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করবেন না। আজ আমি এখানে কেন বা কি জন্য এসেছি তাও ঠিক বলে বোঝানো এখন সম্ভব নয়। তবে এই মুহূর্তে আমার কর্তব্য করতে গেলে কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া আবশ্যক। আপনি আমায় সহায়তা করুন দাদা। কি জানতে চাস কেদার? তারানাথের নামে আপনার স্ত্রী কোনো মানত করেছিলেন কিনা জানেন? ঠাকুরদা একটু ভেবে জবাব দিলেন, ওর 5 বছরের জন্মলগ্নে ওর ঠাকুরমা একটা মানত করেছিল। তবে কি সেই মানত, তা তো কেবল উনিই বলতে পারবেন। মানতের বিষয়বস্তু জানার প্রয়োজন নেই, কারণ সেটা তার অগোচরেই অভিশাপের কারণ হয়ে গেছে। এখন মানুষ মাত্রই অনেকেই এই ভুল করেন দাদা। মায়ের চরণে মানত করলে তা সঠিক সময় নিবেদন না করলে কালীমা রুষ্ট হন এবং একটি নির্দিষ্ট সময়ের পর থেকে সংকল্পিত ব্যক্তির পেছনে তার সহচরী হকিনী বা রকিনীকে ছায়ার মতো অনুসরণ করার নির্দেশ দেন। এরা মায়াবিনী, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আর আজ যে ঘটনা ঘটছে ওর সাথে, সেটাও ওই অসম্পূর্ণ মানতের কারণে। সময় পেরিয়েছে দাদা, এখন মাকে শান্ত করতে গেলে বলি প্রয়োজন, তাও সেটা দিতে হবে তারানাথের হাতে। ঠাকুরদা ইতস্তত করে বললেন, মানে কি করে হবে বলি, বা কোথায় বা হবে পুজো? কেন অমর জীবন আপনাকে এখানে পাঠালো এখনো বুঝতে পারোনি দাদা? এই রক্ষাকালী মন্দিরেই সমস্ত ক্রিয়া সম্পূর্ণ করব দাদা, তবে আপনার সাহায্য দরকার আমার। তবে এই মন্দির কাদের, বা এখানে কোনো দেবী তো নেই। তুই কার আরাধনা করবি এখানে? কেদারনাথ ঈষৎ হেসে উত্তর দিলেন, আপনারা তাকে দেখতে পারছেন না দাদা, শুধু মূর্তিতে ঈশ্বর থাকে না, ঈশ্বর তো সর্বত্র উপস্থিত। বাকিটা তোমরা নিজেরাই দেখতে পাবে। আমায় সত্তর কিছু উপকরণ জোগাড় করে দিতে পারবে? বল কি কি লাগবে, আমি আর অমল মিলে জোগাড় করে আনছি। এতক্ষণ পরে আমি অমলের দিকে চাইলাম। দেখি সে পাথরের মূর্তির মতো হয়ে কেদারনাথের দিকে ভক্তিপূর্বক দৃষ্টি আটকে দাঁড়িয়ে আছে। ঠাকুরদার কথা শুনে ধাতস্থ হয়ে কয়েক পা এগিয়ে এলো সামনের দিকে। কেদারনাথ বললেন, ভৈরবের অর্ঘ্য দেওয়ার জন্য আতপ চাল, কলা, দুধ, 2টি পঞ্চজবা ফুলের মালা। লক্ষ্য রাখবেন যাতে প্রতিটি মালায় বেজোড় সংখ্যার ফুল থাকে। 5টা মৃত প্রদীপ, রেড়ির তেল আর পর্যাপ্ত পরিমাণে হোমের ঘি, বেলকাঠ এবং গুটি কয়েক কুচি ধানের শীষ। ব্যাস, এই কটা জিনিস এনে দিলেই হবে। বাকি জিনিসপত্র আমি জোগাড় করে এনেছি। আর বলির পশু? দাদা, এই পুজোয় পশু বলি দেওয়ার প্রয়োজন হয় না। কাঁচকলা সুপুরি বলি দিলেই মা সন্তুষ্ট। আপনি দয়া করে রাত 11টার আগে এগুলো জোগাড় করে আনুন। ঠাকুরদা কোনোদিনও পরিবারের কোনো উন্নতি মুখর কার্যে ত্রুটি রাখেন না, তা আমি ছোট থেকেই দেখে আসছি। কেদারনাথের ফর্দ জেনে নিয়েই দ্রুত অমলকে নিয়ে যখন বেরিয়ে পড়ার উদ্যোগ করছেন, তখন কেদারনাথ হাতের তালুতে 2টি সুতো জড়ানো রুদ্রাক্ষ রেখে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, দাদা, এই রুদ্রাক্ষ 2টি আপনারা দুজনে হাতে ধারণ করে নিন। পথে বিপদ আপদ স্পর্শ করতে পারবে না। ঠাকুরদা এবং অমল রুদ্রাক্ষ হাতে বেঁধে নিয়ে সেখান থেকে চলে গেল। বিকেলের আলো সেদিন ছিল ভোরের ন্যায়। ঘন শাল সেগুনের জঙ্গলের মাটিতে এমনি সূর্যালোকের প্রবেশের অধিকার সীমিত। তার উপর সেদিনকার আকাশের পরিস্থিতি, চারিদিকে যেন কেমন কালো জমাট বাঁধা অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করছিল। আমি কেদারনাথের দিকে মনোনিবেশ করলাম। দেখলাম উন্মুক্ত মন্দির কক্ষের সামনে সে পদ্মাসনে বসে প্রথমে
যেন কি সব বিড় করে বললেন। তারপর তার পুঁটলি টেনে নিয়ে তার মধ্যে থেকে একটি সিঁদুরের কোটোর মতন কিছু বের করে তার মধ্যে ছোট্ট একটি শিশি দিয়ে ঘি বা তেল জাতীয় কিছু ঢেলে দিয়ে তা গোলাতে শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু, তুমি জানলে কি করে আমাদের সাথে কি ঘটছে? তুমি জানলেই বা কি করে আমার নামে মানত করেছিল ঠাকুমা? কেদারনাথ একটা রহস্যময় হাসি হেসে আবার নিজের কাজে মনোনিবেশ করলেন। কিছুক্ষণ বাদে বললেন, দাদু, তোমার খবর আমি যেখানেই থাকি পেয়ে যাই। তোমার মরমে যেই জগৎ মাতার বীজ বপন হয়েছে তা বংশগত। এখন তুমি ছোট আছো বলে বুঝতে পারছো না, ধীরে ধীরে সব বুঝতে পারবে। তুমি একটা সময় বিপদ আসন্ন হলেও তুমি আগের থেকেই টের পেয়ে যাবে, কিন্তু এখন সেটা বোঝার ক্ষমতা তোমার হয়নি। সবাইকে পাঠিয়ে দিলাম এই কারণেই, তারানাথ, যাতে তোমায় একা আমি পেতে পারি। চোখের পলক পড়তেই কেদারনাথের মুখের আদল বদলে গেল সেই নারীর হিংস্র মুখে। আমার দু চোখের মণি থেকে মস্তিষ্কে প্রবেশ করতে চাইছে তার জলজলে চোখের তীব্র লালচে জ্যোতি। তৎক্ষণাৎ মনে পড়ে গেল, কেদারনাথই বলছিল হাকিনী বা রাকিনী মায়াবী শক্তিধারী হয়, অর্থাৎ সেই মহিলা এতক্ষণ কেদারনাথের চেহারা নিয়ে এতক্ষণ আমাদের মিথ্যে জালে ফাঁসাচ্ছিল। তবে তোমাদের বলে রাখি, ছোট থেকেই খুব ভীতু ছেলে আমি ছিলাম না। দাদু ঠাকুমার মুখে পঞ্চতন্ত্র শুনতে শুনতে তার সমস্ত প্রেক্ষাপট চোখের সামনে ভেসে উঠত আমার। সেই কাহিনীতেও এমন পিশাচিনী বা যক্ষিণীদের রূপ পরিবর্তনের কথা শুনেছিলাম, এবং তার সাথে এটাও শুনেছিলাম এই সকল মায়াবী রমণী কোনো মানুষকে অজ্ঞান করে ফেলে তার আত্মা নিয়ে বিচরণ করতে শুরু করে, যাকে এক কথায় এখন বলি সূক্ষ্ম দেহে বিচরণ। এখানে বলে রাখি, গল্প শুনলে শুধু বিনোদন অর্জন হয় না, তার প্রতিটা ছত্রে একটা মানুষের যে জ্ঞান বা অভিজ্ঞতার আধার লুকিয়ে থাকে, তার থেকে শিক্ষা নেওয়াই হলো প্রকৃত শ্রোতার কর্তব্য। আমি কিন্তু সেদিন একজন ওই ধরনের শ্রোতা হওয়ার কারণেই বাকি ঘটনাটুকু ঘটাতে পেরেছিলাম। তবে তার সঙ্গে ঐশ্বরিক যেটা ঘটেছিল সেটাই ছিল আশ্চর্যের। যাকে প্রাথমিক বিশ্লেষণ না দিয়ে গল্পে ফিরে আসি। আমি লাফ মেরে বারান্দা থেকে নেমে পাশের জঙ্গলে ঢুকে খুঁজতে শুরু করলাম কেদারনাথের দেহ। মন কেন জানি না বলছিল, এই হাকিনী যখন মায়াবী রূপ নিয়েছে তখন কেদারনাথ সত্যি এখানে উপস্থিত ছিল, নইলে এই স্থানে বহু বছরের গৃহত্যাগী এক মানুষের উপস্থিতি এক বাক্যে মেনে নেওয়া সম্ভব নয়। সারা জঙ্গলময় যেন সেই পৈশাচিক হাসির উপস্থিতি দিক বিদিক কাঁপিয়ে দিচ্ছে সেই ভয়ঙ্কর প্রাপ্তির ধ্বনি। ঠাকুরদা তার ভাই ফিরে আসাতে খুশি হয়েছেন ঠিকই, কিন্তু আমি তার পরিচয় পাওয়ার পরপরই কিন্তু বিষয়টা নিয়ে ভেবেছিলাম অনেকবার। খুদে তারানাথ কম ধূর্ত ছিল না। হয়তো ঈশ্বর আমায় ভূমিষ্ঠ হওয়ার আগের থেকেই এই প্রকার নিম্ন শক্তির বিপরীতে লড়াই করার মনোবল দিয়েই পাঠিয়েছিলেন। ঠাকুমা সন্ধ্যাবাতি দেওয়ার সময় তারক ব্রহ্ম নাম করতেন শুনতাম, আমিও শুরু করলাম ঈশ্বরের নাম নেওয়া। ছুটে চলেছি নিরন্তর, দিক কাল সময়ের কোনো খেয়াল নেই তখন আমার। জঙ্গলের মধ্যে যেন ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। প্রেতের হাসিও হঠাৎ ম্লান হয়ে এলো কিছুক্ষণের জন্য। হাঁপাতে হাঁপাতে নিজের হাঁটুর উপরে ভর দিয়ে মাটির দিকে তাকিয়ে রয়েছি, তখন শুনতে পেলাম, তারানাথ, দক্ষিণে 20 পা হেঁটে এসো, তাহলেই পেয়ে যাবে তোমার গন্তব্য। চিনতে পেলাম গলার স্বরটি। এই কণ্ঠটাই শুনেছিলাম আমি গরুর গাড়ির ভেতরে বসে। ওই যেই লোকটি অমল এবং দাদুকে পথ দেখাচ্ছিল।
আমি তখনও তাকে দেখতে পাইনি, এবারও ঘটল তাই। নিকষ কালো অন্ধকারের মাঝের থেকে কোন স্থানে দাঁড়িয়ে সে ব্যক্তি কথা বলছে তা ঠাউর করতে পারলাম না। অগত্যা তার বলা কথাটিকে আদেশ রূপে নেওয়া ছাড়া সেই মুহূর্তে আমার অন্য কোনো উপায় নেই। দক্ষিণ দিক বরাবর পা টিপে টিপে অন্ধের মতো 20 পা হাঁটার পরই পায়ে বাঁধল একটি মানুষের শরীর। হাতড়ে হাতড়ে তার চোখ মুখ আবিষ্কার করার পর বুঝতে পারলাম এই ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ নয়, ইনি নিশ্চয়ই সেই কেদারনাথ। মুখের দাড়ি ও চুলের জটা চিনতে আমার ভুল হওয়ার কথা নয়। হঠাৎ কেন জানি না মনে হলো মানুষটির মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। মনে হলো তার বুকে মাথা দিয়ে একবার দেখি যে সত্যি হৃৎপিণ্ড চলছে কিনা। আর এই কাজটি করতে গিয়েই এমন একটি ঘটনা ঘটল যার বিন্দুমাত্র মানসিক প্রস্তুতি আমার মধ্যে ছিল না। তার বুকে মাথা রাখতেই আমি শুনতে পেলাম আবার একটি পূর্ব পরিচিত কণ্ঠ। সেই অদৃশ্য আগন্তুক যেন এই নিথর শরীরটির পাঁজর ফুঁড়ে আমার কানে কয়েকটা কথা বলে গেল। তোমার দাদুর ডান পায়ের বুড়ো আঙুল চেপে ধরে 3 বার এই কথাগুলি বলো। আমি এখানে তার বলা কথাগুলিকে অনুল্লিখিত রাখছি, কারণ বীজ মন্ত্র উচ্চারণ করা যায় না যে কোনো সময়ে। সে আপনাকে মন্ত্র দিয়েছিল? মানে আমি বলতে চাইছি, তখন তো আপনি ছোট, আপনার মন্ত্র উচ্চারণে কাজ হয়েছিল কি? গল্পের মাঝে এমন হঠাৎ বাঁধ ছাঁধায় তারানাথ বিরক্ত হলো কিনা জানি না, তবে আমি প্রচণ্ড খাপ্পা হয়ে গেলাম। বললাম, কিশোরী তোমারও বলিহারি। আরে বাবা, দেখি না কি হয় কি না। আগের থেকে এমন প্রশ্নগুলো করো কেন বলো তো বাবু? তারানাথ কিন্তু এই প্রশ্নে একটুও বিরক্ত হলো না, বরং হাসি মুখে জবাব দিল, একদম সঠিক প্রশ্ন করেছ কিশোরী। এখানেও একটা জিনিস তোমাদের জানিয়ে রাখা খুব প্রয়োজন। সেটা হলো ব্রাহ্মণ সন্তানের পৈতে ধারণের দিন আমাদের পুরোহিত মশাই এক বিশেষ মন্ত্র জপ করে সেটি গলায় পরিয়ে দিতেন, এবং পৈতের অবমাননা এই সময় দাঁড়িয়ে যে পরিমাণে হয়ে চলেছে আমরা কিন্তু নিষ্ঠাচার মেনেই সবটা পালন করে এসেছি। আর আমার বিশ্বাস সমস্তটার পেছনে সেদিন আমার এই পৈতেটাই বাকি অলৌকিক কার্যগুলি সঞ্চালনা করতে আমায় সাহায্য করেছিল। যদিও তা নিয়ে আমার মধ্যে এখনো সংশয় রয়েছে। যাক সে কথা, আমি যেন সেই মুহূর্তে কোনো অদৃশ্য অবয়বের হাতের পুতুল হয়ে গেছি। হামাগুড়ি দিয়ে পড়ে থাকা দেহটির পায়ের কাছে পৌঁছালাম। তার ডান পায়ের বুড়ো আঙুল ছুঁয়ে শিখিয়ে দেওয়া মন্ত্রটি 3 বার উচ্চারণ করতেই মানুষটি গুমড়ে উঠল। আমি বিস্মিত হয়ে বললাম, দাদু, তুমি ঠিক আছো? তারানাথ, তারানাথ, তুই এখানে কি করছিস? আমি বললাম, দাদু আমার পিছু নিয়েছিল একটি ভয়ঙ্কর মেয়ে, আমায় নিয়ে যেতে চায় সে। তুমিই বললে যে কালী মায়ের মানত দেওয়া হয়নি বলে ঠাকুর আমার পেছনে হাকিনীর ছায়াকে ঘোরাচ্ছে, কিন্তু পরে গিয়ে বুঝলাম। বুঝেছি দাদু, সে আমায় অচৈতন্য করে তোদের মায়াজাল দেখিয়েছে, কিন্তু আজ আর একটু দেরি হলেই আমার প্রাণ যেত। আমার এতটুকু নাতি আমার প্রাণ বাঁচালো আজ। আমি বললাম, দাদু, আমি বাঁচাইনি তোমার প্রাণ। একজন অদৃশ্য মানুষ আমায় যেমন যেমন বলেছেন, শুধু আমায় নয় ঠাকুরদাকেও যা যা বলেছেন তাই তাই করেছি। উনি সমস্তটা করলেন, কিন্তু দেখতে পেলাম না তাকে। উনি তোকে দেখা দেবে না দাদু, সে তোর পথ প্রদর্শক হয়ে রয়ে যাবে এভাবেই আজীবন। এই মানুষটির উল্লেখ তোর জীবনে বেশ কয়েকবার পাবি দাদু, তবে সাক্ষাৎ একবার হবে,
কবে কিভাবে তা আমি জানি না। সেদিন প্রথম শুনেছিলাম এই নামটি, অমর জীবন। কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, দাদু, এরকম কি কোনো মানুষের নাম হয়? তার ব্যাপারে তোমায় নিজেকে জানতে হবে। এই অনুসন্ধান তোমার কর্তব্য। এখন আর সময় নষ্ট করা ঠিক হবে না। চলো দাদু, আমরা মন্দিরের দিকে যাই। সেই দিন থেকেই মনের মাঝে জায়গা করে নিয়েছিল এই নামটি। ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে ছাদ থেকে পড়ে দুর্ঘটনায় মারা পড়েছি। সেজন্য এই আকাঙ্ক্ষা মনের মধ্যে স্বভাবতই ছিল। এ কারণে পরবর্তী জন্মে জাতিস্বর হয়ে কেদারনাথ ও অমর জীবনের অনুসন্ধানে বেরিয়ে পড়েছিলাম। যাকে সেসব কথা, এসব পরে বুঝিয়ে বলবো, বা বিভূতিকে আগে বলেছি, বা অনেকেই এখন জানেন। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা এগোনোর পরপরই শুনতে পেলাম ঠাকুরদা ও অমলের গলা। তারানাথ, তারানাথ, কোথায় গেলি তুই? কেদার ভাই, কোথায় গেলি? দেখলাম দুটি অগ্নিপিণ্ড ইতস্তত আলো ফেলতে ফেলতে জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে। সেদিকে এগিয়ে গেলাম আমরা দুজন। আমাদের দেখতে পেয়ে ঠাকুরদা উন্মাদের মতো দৌড়ে এসে আমার দুটি গালে হাত বুলিয়ে দিলেন। বললেন, ওকে কোথায় নিয়ে গেছিলি কেদার? আমার তো জীবনটাই বেরিয়ে যেত আরেকটু হলে। চলুন দাদা, আমি আপনাকে সবটা বলছি। একটা বিশেষ পুজো করতে হবে। আশা করি আপনারা সবটা জেনেছেন এক ছলনাময়ীর কাছ থেকে। তবে আমাদের বংশে তারানাথের মতো সাহসী ছেলে জন্মেছে, এটাই আমায় অবাক করছে দাদা। তার জীবনশৈলীর ব্যাপারে সব খবরই আমি পেয়েছি এর আগে। আজ নিজে চোখে দেখলাম। ছলনাময়ী বলতে? চলুন মায়ের মন্দিরের সামনে গিয়ে আপনাদের সবটা বলি। সে আশেপাশেই উপস্থিত আছে। আমাদের হাতে সময়ও খুবই কম। কেদারনাথ ঠাকুরদার নিয়ে আসা সমস্ত পুজোর সামগ্রী গোছাতে গোছাতে সমস্ত ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে বলল। কথাগুলি শুনে তারা কেবল অবাক নির্বাক হয়ে বসে রইল। আমার ঠাকুরদার দাম্ভিকতা, এক বচনীয় দৃষ্টিভঙ্গি বদলে গিয়ে কেমন যেন নরম মনস্ক হয়ে গেলেন মুহূর্তের মধ্যেই। সমস্ত সামগ্রী গুছিয়ে নিয়ে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। তবে সেখানে কোনো প্রদীপ বা আলোকউৎস জ্বলল না। বেশ খানিকক্ষণ সেখানে কিছু কার্য নিঃশব্দে সেরে বাইরে এসে ঠিক মন্দিরের দরজার সোজাসুজি মুখ করে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করে শুকনো বেল কাঠ দিয়ে ধুনি বানালেন। তোমাদের তো আগেই বললাম, ঠাকুরদা জোগাড় যন্ত্রে কোনো ত্রুটি রাখতেন না কোনো কালে। ওইটুকু সময়ের মধ্যে অমলকে নিয়ে ফর্দে যা যা লেখা ছিল তার প্রায় 3 গুণ উপকরণ কিনে নিয়ে হাজির হয়েছেন সেখানে। গ্রামের খাঁটি ঘি, সংরক্ষিত শুকনো বেল কাঠের সংস্পর্শে আসতেই তার উজ্জ্বল লেলিহান শিখায় আলোকিত হয়ে গেল গোটা মন্দির চত্বর। বাঁ হাতের তর্জনী ডান হাতের কুনুইতে স্পর্শ করে সেই যে ঘি ঢেলে চলেছে আমাদেরই এক বংশধর, তার শারীরিক প্রকৃতি না দেখলে তোমরা সে দৃশ্যের পবিত্রতা বুঝতে পারবে না। দেখলে মনে হয় রূপকথায় শোনা স্বয়ং মহাদেবের দেহ অবয়ব চোখের সামনে দেখতে পাচ্ছি। কেদারনাথই বটে। হঠাৎ শুনলাম অমল আঁতকে উঠে মুখের থেকে কেমন একটা শব্দ করে উঠল। এটা কি করে সম্ভব? এ কি সব কথা? তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম যে ঘরের ভেতরে এতক্ষণ কেবল
অন্ধকার ছিল, এবং যেখানে প্রথমে এসেই দেখেছিলাম শূন্য কক্ষ, সেখানে এখন একটি কোজাগরি মা কালী প্রতিমা বিরাজিত হয়েছে। এর পরের ঘটনা আমরা আর দেখার সুযোগ পাইনি। কোনো মন্ত্র বলেই হোক বা এমন অপার্থিব ঘটনা চোখের সামনে ঘটে যাওয়া থেকেই হোক, তিনজনই জ্ঞান হারিয়েছিলাম। চকতি কাকা, চকতি কাকা, ওঠো 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 ওঠো। সকালে চোখ খুললাম অমলের ডাকে। চোখ খুলে দেখি সেখানে আমরা তিনজন ছাড়া আর অন্য কেউ নেই। যে স্থানে ধুনি করা হয়েছিল সেখানে একটি ইটের টুকরো দিয়ে চাপা দিয়ে রাখা আছে একটি কাগজ। ঠাকুরদা সেই কাগজটি তুলে নিল চোখের সামনে। মুক্তোর মতো হস্তাক্ষরে সেখানে লেখা আছে কয়েকটি কথা। দাদা, আপনার চরণে প্রণাম জানিয়ে আবার বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। আমায় খোঁজাখুঁজি করবার কোনো প্রয়োজন নেই অযথা। মায়ের মূর্তিটি মধ্যাহ্নের আগে বিসর্জন দিয়ে বাড়ি ফিরে যাবেন। সবাইকে আমার ভালোবাসা ও প্রণাম জানাবেন। আমি যে দর্পণে মাকে বিসর্জন দিয়ে গেলাম, সেটি তারানাথের কাছে সব সময় রেখে দেবেন। এই দর্পণ তাকে সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করবে। বিদায়। ইতি কেদারনাথ চক্রবর্তী। বলে তারানাথ উঠে গিয়ে তার আলমারির পাশে একটি পেরেকের সঙ্গে ঝুলিয়ে রাখা পুঁটলিটা নিয়ে এসে আবার তক্তপোষে বসল। তার থেকে একটি ছোট্ট কাঠের আয়না বের করে বলল, এই দেখো সে দর্পণ। আজ আর ভালো লাগছে না। শৈশবের দিনগুলো মনে পড়লে আরো এমন অনেক ঘটনার কথা মনে পড়ে যায়। এ না হয় অন্যদিন হবে।